হাসি শুধুমাত্র আমাদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং এটি আমাদের মুখের স্বাস্থ্যের প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিক্স সিগনেচার ক্লিনিক টিভিতে। এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের দাঁতের সুরক্ষা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মেহেদী আমিন, কনসালটেন্ট ডেন্টিস্ট্রি, মেরিক্স সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও এবং দর্শক যারা দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ। যেটি আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের হাসি, আমরা যখন হাসি তখন কিন্তু প্রথমেই আমাদের যে অংশটা ভিজিবল হয় সেটি হচ্ছে দাঁত, এবং দাঁত কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অন্যতম একটি অংশ এবং সেই সাথে বলা যায় সৌন্দর্যেরও একটা অন্যতম অংশ। রমজানের প্রসঙ্গে আমরা সরাসরি চলে আসি। রমজানে তো আসলে দেখা যায় যে আমরা খাদ্যাভ্যাস, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঘুম সব কিছুতে কিন্তু একটা পরিবর্তন হয়। আমরা বিশেষভাবে কিছু কিছু যত্ন নেওয়ার চেষ্টা করি। আপনার কাছে এখন একটু জানবো যে রমজানে আসলে দাঁতের যত্নটা কেমন হওয়া উচিত? আসলে আমাদের ইসলামিক জীবনধারায় ইসলামিক ধর্মীয় যে বিষয়গুলো আমাদের সামনে আসে প্রতিটাই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য সহায়ক, সুস্বাস্থ্যের জন্য সহায়ক। কিন্তু আসলে প্রবলেমগুলো ক্রিয়েট করি আমাদের নিজেদের কিছু অবহেলার কারণে। রমজানে কিছুটা ব্যত্যয় ঘটে, কিন্তু সেক্ষেত্রে আমরা আপনি যদি সেহরির সময় আমরা জাস্ট সেহরির পর ব্রাশ এবং ওরাল হাইজিনটা যদি ঠিকমতো মেনটেন করি, যেমন ব্রাশ করতে পারি, আমরা ফ্লস করতে পারি, এমনকি মাউথওয়াশটা করে নিই, তাহলে সারাদিনের জন্য কিন্তু সেটা কাভার দিবে। সেক্ষেত্রে আমরা দীর্ঘক্ষণ যেহেতু আমরা না খেয়ে থাকি, সেক্ষেত্রে মুখের মধ্যে কিছুটা আপনার ব্যাকটেরিয়া অথবা অন্য কিছু বিষয়গুলো মুখের মধ্যে এনভায়রনমেন্টটাকে আসলে একটু নষ্ট করে। সেক্ষেত্রে ইফতারির পরপর আমরা কুলি করে ফেলতে পারি, এবং কি রাতে ডিনারের পরে আমরা আবার সেই ব্রাশ এবং কি ফ্লস, যদি ফ্লস নাও করতে পারি, লবণ গরম পানি দিয়ে কুলি করে কিন্তু আমরা শুয়ে পড়তে পারি। এতে আমাদের টোটাল ওরাল হাইজিনটা রমজানে খুব সুন্দরভাবে মেনটেন করা যায়। যারা সাধারণত রেগুলার বেসিসে রোজা রাখছেন তাদের মধ্যে কিছুটা ডিসকমফোর্ট কাজ করে। রোজা থাকা অবস্থায় কিন্তু একটা ব্যাড স্মেল বা মুখ ড্রাই হয়ে থাকে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? মুখে গন্ধের আসলে অনেকগুলো কারণ আছে। মুখে গন্ধ বা ব্যাড স্মেলের জন্য আসলে আমরা আমাদের প্র্যাকটিস লাইফে যেটা দেখি, অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি যে আসলে তাদের কেন হচ্ছে। তো বেসিক যেটা প্রবলেম আমরা যেটা বলি যে দাঁতের মাড়িতে ইনফেকশন, সাধারণত রমজানের আগে এটা রমজানেও ব্যত্যয় ঘটায়। কিভাবে? সেটা হচ্ছে যে থুতুর সাথে যদি রক্ত আসে তাতে রোজা মাকরু হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই পেশেন্ট বা যে রুগী সে যেন রমজানের আগে অথবা রমজানের মাঝেও সে যেন স্কেলিংটা করে নেয়, তাহলে রমজানে তার রোজা নষ্ট হওয়ার তেমন কোনো চান্স থাকে না। এছাড়াও আপনারা আমাদের আসলে ইসলামিক ব্যবস্থায় দেখেন যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে যে অজুটা করি, যে কুলিটা করি, সেটাও কিন্তু একটা ওরাল হাইজিনের একটা পার্ট। এমনকি সেটাও কিন্তু দেখেন যে 5 বার কুলি করাতে তার মুখের মধ্যে যদি কোনো কিছু জমে থাকে অথবা ফুড পার্টিকেলস থেকে থাকে, তাহলে সেটা ওয়াশ আউট হয়ে যায়। মুখের ড্রাইনেসটাও তো সেক্ষেত্রে অনেকটা কমে যেতে পারে। অবশ্যই, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ 5 ওয়াক্তে আপনি যদি কোনো ফুড পার্টিকেলস জমে থাকে, সেটা সে কুলির মাধ্যমে 3 বার করে কুলি করতেছে প্রতি ওয়াক্তে, সেক্ষেত্রে সেটা ক্লিন হয়ে যাচ্ছে এবং কি মুখের ড্রাইনেসটাও আসলে চলে যাচ্ছে। আপনার কাছে এখন জানতে চাইবো, আপনি তো একজন অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। আমরা অ্যাস্থেটিক মানেই কিন্তু মনে করি যে মিডিয়াতে কেউ কাজ করছে অথবা বিশেষ কোনো প্রয়োজনে হয়তোবা সে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার দাঁতটাকে সে অ্যাস্থেটিক ওয়েতে সে ট্রিটমেন্টের দিকে যাচ্ছে। আপনার কাছে একটু জানবো যে এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি বলতে আসলে কী বোঝায়? আসলে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির সংজ্ঞাটা যদি আমরা এভাবে বলতে পারি যে আসলে কার অ্যাস্থেটিক বিষয়টা, সৌন্দর্য বিষয়টা কে কীভাবে ফিক্সড করতেছে। অনেকের যেরকম প্রবলেম আছে, আঁকা বাঁকা, উঁচু নিচু, ফাঁকা দাঁত আছে, সেক্ষেত্রে এক ধরনের ডেন্টিস্ট্রি আমরা ট্রিটমেন্ট করে থাকি। অনেকের দেখা যাচ্ছে দাঁত হলদেটে, সেই ধরনের আমরা সেক্ষেত্রে আমরা হোয়াইটেনিং ট্রিটমেন্ট করে থাকি। আসলে এই সংজ্ঞাটা আসলে আপনার প্রবলেমটা কি, সেই প্রবলেমের উপরে বেস করেই আমরা আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি এখন বাংলাদেশে নতুন নতুন টেকনোলজির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি হোয়াইটেনিংয়ের কথা বলেন, একটু হোয়াইটেনিং সম্পর্কে জানতে চাই। যেমন অনেকে মনে করে আসলে হোয়াইটেনিং করা মানে হচ্ছে যে বিশেষ কিছু কেমিক্যাল অর এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে হোয়াইটেনিং করা হয় যেটি হয়তো দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আসলে হোয়াইটেনিংয়ের ইস্যুটা হচ্ছে যে আপনার দাঁতে কত শেড আপনি আপ করতে চাচ্ছেন। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে, যে একটা গ্লাসের মধ্যে ধরেন দাগ পড়ছে, আমি সেটাকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি হাত দিয়ে বা ব্রাশ করে উঠানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা হচ্ছে না। যদি সেটা ভিতর থেকে উঠাতে হয়, তাহলে আমাকে সেক্ষেত্রে কিছুটা দাঁতের যে ভিতরের যে এনামেল থেকে, এনামেল যেটাকে আমরা বলি রড বলি, সেখান থেকে কিছু হলুদ অংশ আমরা বের করে নিয়ে আসি কেমিক্যাল আপনার যেটাকে বলে হোয়াইটেনিংয়ের মাধ্যমে, এমনকি লেজার হোয়াইটেনিংয়ের মাধ্যমে, এবং এটাতে খুব সুন্দর
রেজাল্টও পাওয়া যায় অ্যাকর্ডিং টু পেশেন্টের যে টার্গেট, যে কী পরিমাণ সে সাদা চাচ্ছে সেই পরিমাণ হোয়াইটেনিং আমরা করে দিতে পারি। আচ্ছা, এগুলোর বিশেষ কোনো সেশন রয়েছে কিনা? আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি যে অ্যাস্থেটিক যে ডেন্টিস্ট্রিগুলো রয়েছে, প্রথম সেশন, দ্বিতীয় সেশন, কিছুদিন পর পর, এটা সম্পর্কে একটু জানতে চাই। হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে সাধারণত যেটা লেজার হোয়াইটেনিং আমরা বলি, সাধারণত 2 থেকে 2.5 বছর পর পর আমরা বলি যে সেটা সাধারণত থাকে। বিষয়টা এভাবে হচ্ছে যে আপনি তো আপনার যে সোশ্যাল লাইফ সেটা তো মেনটেন করছেন, চা খাবেন, কফি খাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা স্টেইন আপনার পড়তে পারে, কিন্তু সেটা আবার সহজেই মিনিমাইজ করা যায় আর কি। এছাড়াও আমরা দাঁতের অনেক ধরনের মিডলাইন ডায়াস্টোমা, যে ফাঁকা যে দাঁত আছে সেটা ক্লোজ করে থাকি, এবং এই ট্রিটমেন্টগুলো পারফেক্ট একদম ওয়ার্ল্ড ক্লাস, যেটাকে বলে একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে আমরা সাধারণত বাংলাদেশে এখন করে থাকছি। আচ্ছা, তার মানে তো আমরা বলতে পারি যে আমরা মেডিক সিগনেচার ক্লিনিক থেকে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেটা বিশ্বমানের সেবার মতোই আমরা সেই সার্ভিসটুকু দিতে পারছি। অবশ্যই, এবং কি আমাদের ইউনাইটেড হেলথ কেয়ার যে কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়ে যথেষ্ট সচেতন এবং কি আন্তরিক। তারা আমাদেরকে সবসময় যে জিনিসটার প্রতি বলে থাকেন যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে আমরা কোথায় সামনের দিকে আগাতে চাই, এবং কি তারা যে কোনো ডিভাইস এবং যন্ত্রপাতির ক্ষেত্রে তারা যথেষ্ট আন্তরিক, এবং তারা এই বিষয়ে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন। ওয়ার্ল্ডের মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ডেন্টিস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি টিথ হোয়াইটেনিংয়ের কথা বলছিলেন, ভিনিয়ারের কথা বলছিলেন, এবং সেই সাথে ক্রাউন সম্পর্কে আমরা আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে এই ক্রাউন এবং ভিনিয়ার বিষয়টা আসলে কি। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে টিথ হোয়াইটেনিং, এবং আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ভিনিয়ার এবং ক্রাউন বিষয়টা আসলে কি। ক্রাউন হচ্ছে দাঁতের উপরে একটা এক্সট্রা আচ্ছাদন বলে থাকি আমরা। বিভিন্ন ধরনের ক্রাউন হয়ে থাকে, যেমন মেটাল ফিউজ পোর্সেলিন ক্রাউন হয়ে থাকে, মেটাল ক্রাউন হয়ে থাকে, এখন আরও লেটেস্ট যেটা জিরকোনিয়া ক্রাউন আসছে, ইম্যাক্স ক্রাউন আসছে। তো ক্রাউন সাধারণত আমরা করে থাকি আফটার রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে দাঁতটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটি কাভার দিয়ে থাকি দাঁতটার উপরে। এতে যেটা হয়, দীর্ঘমেয়াদীভাবে দাঁতটা বাহিরের যে কোনো এক্সটার্নাল ফোর্স থেকে দাঁতটাকে রক্ষা করে থাকে ক্রাউন। ভিনিয়ার যে বিষয়টা, ভিনিয়ার হচ্ছে দাঁতের উপর একটা আচ্ছাদন, সেটা বিভিন্ন ধরনের ভিনিয়ার হয়ে থাকে। সাধারণত আপনার পোর্সেলিন ভিনিয়ার হয়, কখনো কখনো কম্পোজিট ভিনিয়ার হয়ে থাকে। তো এটাই হচ্ছে আসলে পার্থক্য, দুইটা ট্রিটমেন্টের ধরন সম্পূর্ণ আলাদা, একেবারে আলাদা। এক কথায় জানতে চাই, এই ধরনের ট্রিটমেন্টগুলো কি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল? জি, অ্যাভেলেবেল হচ্ছে আমাদের দেশে একদম খুব সুন্দরভাবে, এবং কি আমাদের দেশে যারা দাঁত তৈরি করে যে ল্যাবরেটরিগুলো সেগুলোও এখানে এস্টাবলিশড, এবং কি পৃথিবীর যে কোনো ল্যাবের স্ট্যান্ডার্ডে বাংলাদেশেও সেম স্ট্যান্ডার্ডে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা আসলে ট্রিটমেন্টের বিষয়টা নিয়ে এত বিস্তারিত কথা বলছি, একটু জানতে চাইবো যে অনেক পেশেন্টরা রয়েছে যারা ট্রিটমেন্ট নেবার পাশাপাশি কিন্তু চিন্তা করে যে আমি যেই জায়গাটায় আমি দাঁতে ট্রিটমেন্ট করব সেখানকার মেশিন বা যেই ইনস্ট্রুমেন্টগুলো আসলে ইউজ করা হয় সেগুলো আসলে জীবাণুমুক্ত কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেক পেশেন্টদের মধ্যে কিন্তু চলে আসে। আপনার কাছে একটু জানতে চাইবো যে মেডিক সিগনেচার ক্লিনিকে ট্রিটমেন্ট দেবার ক্ষেত্রে কি এই হাইজিন বিষয়টা মেনটেন করা হয় বা কতটুকু করা হয়? জি, ধন্যবাদ। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে এই জিনিসটা যদি আমি এভাবে চিন্তা করি যে আমি যেই ডেন্টাল ক্লিনিকে আসলাম, সেই ডেন্টাল ক্লিনিকে যেই যন্ত্রটা, সেই যন্ত্রটাকে আমার সন্তানের মুখে আমি ইউজ করব? অবশ্যই আমি ইউজ করব। আমরা যখন ডাক্তারি বা আমরা যখন চিকিৎসক হিসাবে শপথ গ্রহণ করি, আমাদের মধ্যে কিন্তু একটা ওথ থাকে যে আমি আমার দ্বারা কারো যেন ক্ষতি সাধিত না হয়। সেক্ষেত্রে আমরা আসলে যখন ট্রিটমেন্ট করি তার পূর্বেই জীবাণুমুক্ত যন্ত্রপাতি যেটা, সেটা এনশিওর করি। যে কোনো ডাক্তার, যে কোনো বিএমডিসি স্বীকৃত যে কোনো ডাক্তার আসলে এই বিষয়টা নিয়ে অনেক সচেতন। আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই দিই, ধরেন একটা পেশেন্টের কাজ হলো, কিছু কিছু যন্ত্রপাতি আছে যেগুলো ডিসপোজেবল, সেটা আমরা আর ইউজ করি না, সেটা ফেলে দিই। কিছু কিছু যন্ত্রপাতি আছে যেটা পুনঃ ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা সেটা প্রথমে আলট্রাসোনিক ক্লিনিংয়ের মাধ্যমে, ক্লিনারের মাধ্যমে ক্লিনিং করি। আমাদের ডেন্টাল হাইজিনিস্ট যারা আছে আমাদের তত্ত্বাবধানে সেটা করে। তারপরে সেটা আমরা ক্লাস বি অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করি। এর পরের ধাপে আমরা সেটাকে ড্রাই হিট এবং কি আলট্রাভায়োলেট যেটা রে আছে সে দিয়ে পরিষ্কার করার পরে আলাদা পাউচ করে প্রত্যেকটা পেশেন্টের জন্য আমরা আলাদা আলাদা সেট হিসাবে রেখে দিতে পারি। এবং কি আমরা এতটুকু বলতে পারি যে আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে আমরা 100%
জীবাণুমুক্তকরণ করেই আসলে পেশেন্টের মুখে যেই সব ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব সেগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই যে দাঁতের ট্রিটমেন্টের কথা আপনি বললেন যে অনেক ধরনের প্রোটোকল মেনটেন করতে হয়, সো এই প্রোটোকলগুলো মেনটেন করার জন্যই কি বলা হয়ে থাকে যে দাঁতের ট্রিটমেন্ট করা অনেক ব্যয়বহুল? দাঁতের ট্রিটমেন্ট আপনি যদি কম্পেয়ার করেন উন্নত বিশ্বের সাথে, আমাদের দেশে কিন্তু দাঁতের ট্রিটমেন্ট অনেকটা রিজনেবল। কারণ আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে তো বটেই, ইভেন বাহির থেকে যারা আসে তারাও কিন্তু এখন বাংলাদেশে ডেন্টাল ট্রিটমেন্টটা এবং নিচ্ছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা বাইরে থাকে বা প্রবাসী যারা, তারা বাংলাদেশে যখন আসে তখন দাঁতের ট্রিটমেন্টটা তারা বাংলাদেশে এসেই কিন্তু করছে। জি জি, আমি সেই কথাটাই আপনাকে বলছি যে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, তারা তারা আমাদের এই ট্রিটমেন্ট নিয়ে আসলে স্যাটিসফাইড। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে যে এক্সপেন্সিভ কেন? যেই যন্ত্রপাতি, যেই ইনস্ট্রুমেন্ট, যেই ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করছি আসলে কোনোটাই বাংলাদেশে আসলে তৈরি হয় না। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে বাহির থেকে কিন্তু ইম্পোর্ট করে আনতে হচ্ছে। সেটা যদি আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনার দাঁতে যে টেম্পোরারি একটা ফিলিং দেয়, সেই টেম্পোরারি ফিলিংটাও কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে না, সেটাও কিন্তু আমাকে আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। আমি একটা কম্পোজিট ফিলিং দেবো, সেটাও কিন্তু আমাকে বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। আমি আপনাকে রুট ক্যানেলের যে ম্যাটেরিয়ালস এবং কি ইনগ্রেডিয়েন্টসগুলো, শুধু নর্মাল স্যালাইন যদি বলি, আমি নর্মাল স্যালাইন এবং ছোটোখাটো জিনিস বাদে প্রত্যেকটা জিনিস আমাকে বাহির থেকে সার্টিফাইড আমদানিকারকের মাধ্যমে আমাকে নিয়ে আসতে হচ্ছে। কারণ এটা যেন বায়োকম্প্যাটেবল হয় সেটা আমার মাথায় সম্পূর্ণ রাখতে হবে। এই যে আপনি খুব চমৎকার করে বললেন যে আসলে দাঁতের সুচিকিৎসার জন্য কিন্তু ট্রিটমেন্ট নেওয়াটা একটু ব্যয়বহুল হতে পারে, কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন আমরা যদি প্রত্যন্ত অঞ্চলের কথা বলি, আমরা গ্রাম বা মফস্বলে যদি আমরা দেখি, সেখানে কিন্তু খুব স্বল্প মূল্যেই কিন্তু অনেকে দাঁতের ট্রিটমেন্ট নিচ্ছে। এই ব্যাপারে আপনার আসলে পরামর্শ কি বা তাদের প্রতি মেসেজ কি? আসলে স্বল্প মূল্যে আমরা আসলে যেটা ট্রিটমেন্ট করছি, আসলে সেটা তারা হয়তো বা ট্রিটমেন্ট না, কম্প্রোমাইজ করছে। আমরা তো এটাকে অপচিকিৎসা বলতে পারি। অপচিকিৎসা, অবশ্যই অপচিকিৎসা, এবং তারা কম্প্রোমাইজ করছে। এখন আমার কাছে যেটা কোশ্চেন, আসলে কি সবাই কি এই যে আমাদের এক্সপেন্সিভ যে ডেন্টাল ট্রিটমেন্ট এটা কি নিতে পারবে না? সেই জন্য কিন্তু আমাদের জেলা শহর এবং কি বিভিন্ন বড় বড় হসপিটাল, সরকারি হসপিটাল কিন্তু ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, সেখানেও কিন্তু তারা চিকিৎসা গ্রহণ করতে পারে। কারণ বাংলাদেশের প্রতিটা নাগরিকের কিন্তু চিকিৎসা গ্রহণ করার, দন্ত চিকিৎসা গ্রহণ করার কিন্তু মৌলিক অধিকার আছে। তো সেক্ষেত্রে সে টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারবে সেরকম হবে না। এখন চয়েসটা আসলে আপনার। এক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি দরকার। আমরা এই দাঁতের চিকিৎসা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে অপচিকিৎসা নিয়ে, যে দাঁতের অনেকেই দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে বা মফস্বলে যারা থাকে তারা কিন্তু বিশেষজ্ঞ ডেন্টিস্ট যারা রয়েছে তাদের কাছে ট্রিটমেন্ট না করে কিন্তু অনভিজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে এবং দাঁতের বিভিন্ন সমস্যায় কিন্তু তারা ভুগছে। এখন আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো অ্যাডাল্টদের অনেক দাঁতের যত্নের বিষয়ে কিন্তু কথা বলে থাকি, কিন্তু বাচ্চাদের যে দাঁতের বিশেষ যত্নের দরকার রয়েছে, বিশেষ করে স্পেশাল চাইল্ড যারা রয়েছে, তাদের দাঁতের যত্নটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে একটি স্পেশাল চাইল্ড সেন্টার রয়েছে, যেটা প্রফেসর মিজানুর রহমান স্যারের আন্ডারে। আসলে তারই তত্ত্বাবধানে আমরা কিছুটা এইসব শিশুদের সাথে থাকার আমরা সুযোগ পেয়েছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আসলে এই স্পেশাল যে চাইল্ডগুলো আছে তাদেরকে আমরা ওরাল হাইজিন ইনস্ট্রাকশনটা আসলে দিয়ে থাকি। তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা, আসলে তারা তো ঠিকমতো বলতে পারে না, তারা ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন করতে পারে না। সেক্ষেত্রে কিছু কিছু ডিভাইস আছে, কিছু কিছু টেকনিক আছে, এবং কিছু কিছু আমরা প্রসিডিওর আমরা নিজে থেকেই তৈরি করেছি, যেটাতে তাদের দাঁতের যে সমস্যাগুলো, কারণ তারা তো ব্রাশ করতে পারছে না, তাকে সারা জীবন মোটামুটি আপ টু অ্যাডোলেসেন্স পর্যন্ত এই টেকনিকটাই কিন্তু মেনটেন করতে হবে। তো আমাদের একজন জুনিয়র ডেন্টাল সার্জন আছে, সে প্রত্যেক দিন সকালবেলা আমাদের এই যে শিশুগুলো আছে তাদেরকে টিভিতে আসলে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন, তারা তো ওইভাবে ওয়ান টু ওয়ান যেটাকে বলি আমরা বলে বোঝানো সম্ভব না, আমরা গার্জিয়ান এবং কি যেই স্পেশাল চাইল্ড আছে তাদেরকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিয়ে থাকি। এমনকি প্রফেসর মিজানুর রহমান স্যার, উনি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের সাথে যুক্ত এবং উনি যথেষ্ট কোঅপারেটিভ এই বিষয়ে, এবং কি সামনে আমরা এই বিষয়ে একটি বড় সেমিনার করার ইচ্ছা আছে ইনশাল্লাহ।
আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আসলে মেডিসিনেচার ক্লিনিক আপনারা একটা সেমিনার করতে চাচ্ছেন যেখানে স্পেশাল চাইল্ডদের দাঁতের যতটা আসলে কতটুকু গুরুত্ব সহকারে করা উচিত সেই বিষয়ে আপনাদের অনেক অনেক পরিকল্পনা রয়েছে। সেই সাথে আরও পরিকল্পনা জানতে চাই যে মেডিক সিগনেচার ক্লিনিকে আপনারা এই ডেন্টাল কেয়ার নিয়ে আসলে কী ধরনের পরিকল্পনা করছেন ভবিষ্যতের জন্য? যে আমাদের আসলে মিশন যেটা আমরা সেট করছি, আমাদের ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসের যে কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে আমরা একটা বিষয় নিয়ে যেটা একমতে পৌঁছেছি, আমরা মেডিক সিগনেচার ক্লিনিক ডেন্টাল সেন্টারটাকে আমরা সেন্টার অফ ডেন্টিস্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এই সেন্টারের আন্ডারেই আমরা ডেন্টাল ট্যুরিজমটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি, যেই ডেন্টাল ট্যুরিজমের আন্ডারে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক ফরেন ডেলিগেট যারা বাংলাদেশে অবস্থান করে তাদের ট্রিটমেন্টটাকে আমরা এই সেন্টারের আন্ডারে আনতে চাচ্ছি। এছাড়াও আমাদের যারা প্রবাসী পেশেন্ট আছে এবং কি যারা আমাদের দেশীয় যারা সেবাগ্রহীতা আসলে তাদেরকেও আমাদের এই সেন্টারের আন্ডারে সকল ডেন্টাল ট্রিটমেন্ট যেটাকে বলে ওয়ান স্টপ ডেন্টাল সলিউশন আমরা প্রোভাইড করতে যাচ্ছি উইদিন অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মেডিক সিগনেচার ক্লিনিকের এই যে ডেন্টাল কেয়ার নিয়ে যে আপনাদের পরিকল্পনাগুলো বললেন, আশা করি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন আমাদের অডিয়েন্স স্পষ্টতভাবে অনেক গুরুত্বপূর্ণ কিছু ধারণা পাবে। থ্যাংক ইউ সো মাচ আপা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।